এ পর্যন্ত আসা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে আমরা কিছু কোয়েশ্চেন দাঁড় করাইছি। যত টেক্সট বুক বা গাইড আপনি খোঁজেন না কেন, এর বাইরে কোনো প্রশ্ন পাবেন না। অর্থাৎ আপনি যেটুক দিতে পারবেন এক্স্যাক্ট ততটুকুই যদি দেন তাহলে সেটা দ্রাব্যতা, তার চেয়ে কম বেশি হলে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম এমসিকিউয়ে বর্ণালী এবং বর্ণালী সম্পর্কিত কোয়ান্টাম সংখ্যার যাবতীয় ম্যাথ বা যাবতীয় প্রশ্ন। আজকে আমরা তারই দ্বিতীয় পর্বে হাজির হয়েছি তোমাদের সামনে। টেক্সট বুকের জঞ্জাল বা গাইড বুকের ঝামেলা যাই বলো না কেন, সেটা কমাতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। তাই চলো দেরি না করে ভিডিওতে ফিরি। আজ আমরা আলোচনা করব এমসিকিউয়ে দ্রাব্যতা সম্পর্কিত সকল ম্যাথের সমাধান। তো কথা না বাড়িয়ে প্রশ্ন দেখি। দেখো, উদ্দীপকে তিনটা পাত্র ব্যবহার করা হয়েছে, তার উপর বিশেষ করে এ পর্যন্ত আসা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে আমরা কিছু কোয়েশ্চেন দাঁড় করাইছি, যেটা দিয়ে আমরা আজকের পর্ব কন্টিনিউ করব। এই হলো আমাদের কিছু প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার জানার আগে আমাদের জানা উচিত, যেহেতু দ্রাব্যতা সম্পর্কে পড়ব, দ্রাব্যতা কী, আর দ্রাব্যতা সম্পর্কে বেসিক যতটুকু জানানো যায় আমরা এখন সেটা দেব। চলো, ওকে। দ্রাব্যতা, তো দ্রাব্যতার সংজ্ঞাটাকে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবকে যতটুক দ্রব্য দ্রবীভূত থাকে। 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবকে যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে, যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে তাকেই দ্রাব্যতা বলে। আরেকটা সংজ্ঞা হলো 1000 মিলি বা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, দেখো, খুবই পেছানো একটা টপিকস, আমাদের এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রচুর ভুল করে, তাই আমরা এটা নিয়ে কথা বলতেছি। তাহলে ভাইয়া, এই সম্পৃক্ত কথাটার অর্থ কী? সহজ ভাষায় যদি সম্পৃক্ত জিনিসটা আমরা বুঝতে চাই, তাহলে আমরা বলবো, ধরো এইটা একটা পাত্র, এই পাত্রে পানি আছে, বা তোমার বাসার 1 গ্লাস পানি। এই 1 গ্লাস পানিতে তুমি তোমার ফ্রেন্ডকে শরবত বানিয়ে খাওয়াবা। এই শরবত বানানোর জন্য তুমি পানির ভিতরে কি দিলা? এটা পানি, পানির ভিতর কি দিছো? চিনি দিছো। পানির ভিতরে কি দিছো? চিনি। এখন ভাইয়া, তুমি 1 চামচ চিনি দিয়ে যদি শরবত বানাও, তাহলে সেটা খুব বেশি মিষ্টি হবে না। তুমি কি করলা? 1 চামচের জায়গায় 2 চামচ, 2 চামচের জায়গায় 3 চামচ, 3 চামচের জায়গায় 4 চামচ, এইভাবে অ্যাড করতে থাকলা। ধরো 1 গ্লাস পানিতে 10 চামচ চিনি দিলা তুমি, খুব বেশি মিষ্টি খাওয়ানোর জন্য। 10 চামচ চিনি, এই 10 চামচ চিনি দেওয়ার পর এই দ্রবণটাতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে আছে, মানে মিশে আছে। এখন তুমি এরপর দেখার জন্য আরও 1 চামচ এক্সট্রা দিলা, যেটা অধক্ষিপ্ত হচ্ছে। যেটা কি হচ্ছে? অধক্ষিপ্ত। মানে সারাদিনই তো আর দ্রবীভূত হতেই থাকবে না। তুমি চিনি দিতে আসো, পানিতে এতক্ষণ থাকবে, এত দ্রবীভূত হবে না। কিছু পরিমাণ হওয়ার পর আর হবে না, সেটাকে বলতেছি অধক্ষিপ্ত হওয়া। তাহলে এই যে অধক্ষেপ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত এইটুক হচ্ছে সর্বোচ্চ দ্রবীভূত হওয়ার প্রবণতা। চিনি পানিতে বা ওই 1 গ্লাস পানিতে সর্বোচ্চ 10 চামচ দ্রবীভূত হতে পারবে, তার বেশি পারবে না। যদি দ্রবীভূত হওয়ার এই পরিমাণটা 10 চামচ হয়ে থাকে, তাহলে এখানে যদি তুমি 10 চামচই দাও, তাহলে তাকে বলবো সম্পৃক্ত। মানে কোনো একটা দ্রবণ ঠিক যতটুক দ্রব্য দ্রবীভূত করতে পারবে, এক্স্যাক্ট ওই পরিমাণ দ্রব্যই যদি তুমি দাও, তাহলেই সেটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। কোনো একটি দ্রবণ সর্বোচ্চ যতটুকু পরিমাণ দ্রবীভূত করতে পারবে, মানে নিতে পারবে, ঠিক ওই পরিমাণই যদি দেওয়া হয়, তখন তাকে বলা হয় কি? সম্পৃক্ত দ্রবণ। তোমার যদি এক্সাম্পল দেয়, তাহলে ধরো তুমি তোমার মাথায় বোঝা নিতে পারো 50 কেজি। এখন তোমাকে বলা হলো যে এই 50 কেজির বস্তার বদলে 60 কেজি দেয়, তুমি নিবা? ঘাড় ভেঙে পড়ে যাবা, তাই কি না? তাই এক্স্যাক্ট 50 কেজি পর্যন্তই তুমি নিতে পারবা। যদি এক্স্যাক্ট 50 কেজি দেই, তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত। আর যদি তার চেয়ে কম দেই, তাহলে সেটাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত। আর যদি তার চেয়ে বেশি দেই, তাহলে ভাইয়া অতিরিক্ত। অতিরিক্ত কোনো কিছু ভালো না, ঠিক আছে? তো এই যে, তার মানে 10 চামচ চিনি দ্রবীভূত হতে পারবে, এক্স্যাক্ট যদি 10 চামচ থাকে, তাহলে সেটা সম্পৃক্ত।
আর যদি 10 চামচের কম থাকে তাহলে সেটাকে বলবো কি অসম্পৃক্ত, আর যদি 10 চামচের বেশি দিয়ে দেয় তাহলে অদক্ষিপ্ত বা অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো এই যে এটা, তো এই যে চিনি আর পানি, এই যে চিনি যেটা কম পরিমাণে আমরা মিশ্রিত করলাম সেটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় বা কেমিস্ট্রির ভাষায় বা মিশ্রণের ভাষায় দ্রব্য, আর পানি যেটাতে দ্রবীভূত হইল সেটাকে বলা হয় দ্রাবক। তো এই দ্রব্য আর দ্রাবক মিলেই আসলে তৈরি করে কি দ্রবণ, তাহলে দ্রব্য প্লাস দ্রাবক এই মিলেই তৈরি করে কি দ্রবণ। তাহলে আমি যদি বলি যে এখানে যে দ্রবণটা আছে এই দ্রবণের ভর হচ্ছে m গ্রাম, তার মানে বুঝতে হবে পানি এবং চিনি মিলে ভর হচ্ছে m গ্রাম। তার ভিতর চিনি যে 10 চামচ দিছি তার ভর হচ্ছে স্মল m গ্রাম, তাহলে শুধু চিনির ভর হচ্ছে স্মল m গ্রাম বা দ্রব্যের ভর স্মল m গ্রাম। তাহলে ভাইয়া দ্রাবকের ভর কত, তাহলে দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ মাইনাস দ্রব্য, দ্রবণ মাইনাস দ্রব্য। তো দ্রবণের ভরটা যেন কত ক্যাপিটাল এম, দ্রব্যের ভরটা যেন কত স্মল এম, কত গ্রাম এত গ্রাম। তাহলে ভাই আমরা বলতে পারি না যে সম্পৃক্ত দ্রাবক, দেখো 10 চামচ ছিল আমি এক্স্যাক্ট 10 চামচে দিছি, তার মানে ওই এম গ্রামটা হচ্ছে তার এক্স্যাক্ট পরিমাণ। তাহলে আমরা বলবো যে এত গ্রাম দ্রাবকে, তাহলে এম মাইনাস এম গ্রাম সম্পৃক্ত দ্রাবকে, এম মাইনাস এম গ্রাম সম্পৃক্ত দ্রাবকে দ্রব্য আছে, সম্পৃক্ত দ্রাবকে দ্রব্য আছে কতটুক, দ্রব্য আছে কতটুক, এই যে ছোট হাতের m গ্রাম। কিন্তু আমার সংজ্ঞা দেখে বোঝা যাচ্ছে লাগবে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে কতটুক দ্রব্য আছে, 100 গ্রাম দ্রাবকে কতটুক দ্রব্য আছে। তাহলে অতএব 1 গ্রাম সম্পৃক্ত দ্রাবকে দ্রব্য আছে m ডিভাইডেড বাই m মাইনাস m গ্রাম। অতএব 100 গ্রামের জন্য লাগবে না, তাহলে 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবকে দ্রব্য আছে m মাইনাস স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস ক্যাপিটাল M ইন্টু 100 গ্রাম, 100 গ্রাম। তাহলে ভাই এই যে যেটা 100 গ্রামে এতটুকু দ্রব্য আছে, তাহলে এটাই তো আমাদের দ্রাব্যতা, তার মানে দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু M ডিভাইডেড বাই M মাইনাস M ইন্টু 100। বুঝতে পারছি কিনা? তাহলে m মাইনাস m ইন্টু 100। তাহলে ভাইয়া S ইজ ইকাল টু আরও একটা জিনিস লেখা যায়, দেখো m মানে হচ্ছে দ্রব্যের ভর, তার মানে m মানে হচ্ছে দ্রব্যের ভর ডিভাইডেড বাই S মানে কি m মাইনাস m মানে হচ্ছে দ্রাবকের ভর, তাহলে নিচে লেখা যায় দ্রাবকের ভর আর ইন্টু কত 100। তাহলে এটাই হচ্ছে আমার S নির্ণয়ের সূত্র, এটাই হচ্ছে আমার S নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে S নির্ণয়ের সূত্র। এখন কথা হলো এই সূত্রটা আমি কোথায় অ্যাভেলেবল করব বা কোন ম্যাথে ব্যবহার করব। হ্যাঁ, যে ম্যাথে এই S মানে কিন্তু দ্রাব্যতা, S মানে কি দ্রাব্যতা, দ্রাব্যতার যে ম্যাথে কোনো একক দেওয়া থাকবে না। কেন দেওয়া থাকবে না? কারণ দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, এটাও গ্রাম এটাও গ্রাম, গ্রাম বাই গ্রাম কেটে গেলে কোনো একক থাকে না। তাহলে দ্রাব্যতার যদি কোনো একক না দেওয়া থাকে, অথবা যদি তাহলে একক নেই এমন ম্যাথে, অথবা কি, অথবা হচ্ছে যদি বলা থাকে গ্রাম পার 100 গ্রাম, এই ধরনের কথা যদি বলা থাকে তাহলেই বুঝবো যে এই ম্যাথ আমাকে ইনক্লুড করছে। ঠিক আছে, এই ম্যাথটা আমাকে ইনক্লুড করছে। এখন কথা হলো যে এই সূত্র কখন আর এই সূত্র কখন। যদি প্রশ্নে দ্রাবকের কথা উল্লেখ থাকে যে এত গ্রাম সম্পৃক্ত দ্রাবক, যদি দ্রাবক উল্লেখ থাকে প্রশ্নে, সরাসরি দ্রাবকের কথা বলা থাকে, তাহলে এই সূত্র বসাবো। আর যদি দ্রবণের কথা বলা থাকে তাহলে এই সূত্র বসাবো। প্রশ্নে যদি বলা থাকে এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণের ক্ষেত্রে এই সূত্র বসাবো। দ্রবণের ক্ষেত্রে কি করব? এই সূত্র বসাবো। তাহলে দ্রবণ বলা থাকলে এই সূত্র, দ্রাবক বলা থাকলে এই সূত্র। ক্লিয়ার? এবার আমরা এখানে আসি। 1000 মিলি বা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকেও দ্রাব্যতা বলে। তো ভাইয়া একটা পাত্র নিলাম, এটা পাত্র নিলাম, নিয়ে এই পাত্রের মধ্যে আমি কি করতে চাই? 1000 মিলি বা ভি মিলিলিটার দ্রব্য নিতে চাই, বা ভি মিলি, আচ্ছা ভি মিলি থাক, ভি মিলিলিটার দ্রবণ নিতে চাই। তাহলে ভি মিলিলিটার দ্রবণ আছে, এর ভিতরে ধরো এন মোল পরিমাণ দ্রব্য আছে, এন মোল পরিমাণ কি আছে? দ্রব্য। তাহলে এইটা হচ্ছে আমার দ্রবণ আর এটা হচ্ছে আমার দ্রব্য। তাহলে আমি বলতে পারি ভি মিলিলিটারতে দ্রব্য আছে কত মোল? এন মোল। তাহলে 1 মিলিমিটারতে দ্রব্য আছে এন ভাগ ভি মোল। অতএব আরে কত? 1000 মিলি, তাহলে 1000 মিলিতে দ্রব্য আছে
n/v ইন্টু 1000। আর যদি লিটার বলা থাকতো তাহলে 1 লিটারে 1 গুণন হইতো, তাহলে আর 1000টা গুণন হতো না। তাহলে এই যে পার্টটা, এটাই হচ্ছে আমার কি দ্রাব্যতা। তার মানে দ্রাব্যতা বের করার সূত্র এটাও লেখা যায়, দ্রাব্যতা বের করার সূত্র এটাও লেখা যায়। এখান থেকে দ্রাব্যতার একক যেটা পাওয়া যায় n/v, যদি লিটারে থাকে আর কি, আর মিলিলিটারে থাকলে তো 1000 গুণন করবা। তাহলে n এর একক হচ্ছে মোল আর v এর একক হচ্ছে লিটার, তাই মোল পার লিটার, যেটা আপনার পরিচিত ঘনমাত্রার সাথে মিলে যায়। তাহলে ঘনমাত্রার দ্রাব্যতা কি একই জিনিস? প্রশ্ন হলো ঘনমাত্রা ও দ্রাব্যতা কি একই জিনিস, এক কিনা? এটা একটা হট চিহ্ন চলে এসেছে আপনার মনে। কেন? কারণ আপনি 9-10 থেকে শুরু করে যতবার ঘনমাত্রা বা মোলারিটির সংজ্ঞা পড়ছেন এই সংজ্ঞাটাই পড়ছেন, হ্যাঁ, কিন্তু ঝামেলা হয়ে গেছে। তাহলে মোলারিটি কি দ্রাব্যতা বা ঘনমাত্রাই কি দ্রাব্যতা? দেখেন ভাইয়া, মোলারিটি বা ঘনমাত্রা দ্রাব্যতা না। কেন? কারণ মোলারিটি বা দ্রাব্যতা বলতে বোঝায় 1000 মিলি বা 1 লিটার দ্রবণে, খেয়াল করেন 1000 মিলি বা 1 লিটার দ্রবণে, নট সম্পৃক্ত দ্রবণ। এই কথাটার দিকে গুরুত্ব দেন। সম্পৃক্ত দ্রবণ হলে সেটা দ্রাব্যতা, আর ঘনমাত্রা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের হতে পারে। সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণে ঘনমাত্রা হতে পারে, কিন্তু দ্রাব্যতা হতে গেলে অবশ্যই তাকে সম্পৃক্ত দ্রবণ হতে হবে। অর্থাৎ আপনি যেটুক দিতে পারবেন এক্স্যাক্ট ততটুকুই যদি দেন তাহলে সেটা দ্রাব্যতা, তার চেয়ে কম বেশি হলে ঘনমাত্রা। তার মানে দ্রাব্যতাটা কিন্তু একটা পদার্থের জন্য ফিক্সড, বাট ঘনমাত্রাটা ফিক্সড না। এটা আপনার ইচ্ছা, আপনি চিনি দিয়ে শরবত বানাবেন, সেই শরবতের কতটুক মিষ্টি হবে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি চান যে একে ম্যাক্সিমাম কতটুক মিষ্টি করা যায় তাহলে সেটা দ্রাব্যতার হিসাব, যে এর বেশি আপনি চাইলেও করতে পারবেন না অন্য কোনো কিছু ফোর্স অ্যাপ্লাই ছাড়া। ক্লিয়ার হয়েছে? তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই দ্রাব্যতা। তাহলে আমরা মনে রাখবো কি, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই দ্রাব্যতা, ঘনমাত্রাই দ্রাব্যতা। তার মানে সম্পৃক্ত দ্রবণে যে ঘনমাত্রাটা দেওয়া থাকবে সেটাই আপনার দ্রাব্যতা হিসাবে কাজ করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা যাই। দেখেন, দ্রাব্যতা কয়েকটা বিষয়ের উপর নির্ভরশীল। তার ভিতরে একটা বিষয় হচ্ছে তার তাপমাত্রা, আরও কিছু বিষয় আছে, দ্রব্যের প্রকৃতির ওপর আছে, দ্রাবকের প্রকৃতির ওপর আছে, তো এগুলো নিয়ে আমি কথা বলবো না। আমরা পড়বো হচ্ছে তাপমাত্রা। যে দুইটা জিনিস আমরা মনে রাখবো, তাপমাত্রা যদি আমি বাড়াই, তাপমাত্রা, তাহলে তাপমাত্রার উপর দ্রাব্যতা নির্ভর করে। সহজ ভাষায় মনে রাখবো, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা সাধারণত বাড়ে, দ্রাব্যতা সাধারণত বাড়ে। আপনার বাসায় দুধ পিঠা অবশ্যই বানানো হয়, সেই দুধ পিঠা খাইতে গেলে দেখবেন চিনি বা গুড় যেটাই বাবারা দুধে মিশাক না কেন সেটা তাপ দিয়ে দিয়ে মিশায়, কারণ ওইটা যদি আপনি সারাদিন রেখে দেন যে মিশুক আপনা আপনি, তাহলে ওটা মিশবে না। দ্রাব্যতা বাড়ানোর জন্য তাপমাত্রা বাড়ানো হয় ওখানে, ঠিক আছে? তাহলে তাপমাত্রা দ্রাব্যতা বাড়াতে সাহায্য করে। তাহলে তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমে। তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, ফলে দ্রব্য যোগ করতে হয়, তাই বেশি মিষ্টি করা যায়, ঠিক আছে? দ্রব্য যোগ করতে হয়। আর তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমে, তার মানে দ্রব্য কেলাসিত বা অদক্ষিপ্ত হয়। শিশির, শীতকালের শিশির। ওকে, তাহলে বুঝতে পারছেন, তাপমাত্রা দ্রাব্যতা, দ্রব্য যোগ করতে হয়, তাপমাত্রা কমলে, দ্রব্যতা কমলে দ্রব্য কি হয়? কেলাসিত হয়। এই হলো আমাদের মূল কথা। তবে কিছু ব্যতিক্রমী যৌগ আছে যেগুলো আপনার বই থেকে আপনি উদাহরণ হিসেবে পড়ে নেবেন, এমসিকিউ এর জন্য কাজে লাগবে, ঠিক আছে? এটা আমরা সিকিউ নিয়ে আলোচনা করতেছি, তাই বেশি কথা বলবো না। এখন বিভিন্ন যৌগের, তার আগে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল। আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আয়নিক গুণফল। দেখেন, আমার দায়িত্ব শিখানো, আমি শিখাইয়া দিয়ে আপনাদেরকে ম্যাথ করতে দেব। দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফলকে আমরা KSP দ্বারা প্রকাশ করি, আর আয়নিক গুণফলকে আমরা KIP দ্বারা প্রকাশ করি। দ্রাব্যতা গুণফলকে KSP আর আয়নিক গুণফলকে KIP। একটু যদি দেখেন দ্রাব্যতা গুণফলটা আসলে কি, ওই যে ভাইয়া বললাম, কোনো সম্পৃক্ত দ্রবণে, দ্রাব্যতা কথাটা যেখানেই থাকবে সেখানে দ্রবণকে সম্পৃক্ত হতেই হবে। কোনো সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো উপস্থিত থাকে, যে আয়নগুলো উপস্থিত থাকে বা উপস্থিত দ্রব্যের আয়নগুলো, হ্যাঁ, যে
দ্রব্যের আয়নগুলো উপস্থিত থাকে, হ্যাঁ এটা লিখে দেওয়া ভালো, দ্রব্যের আয়নগুলো উপস্থিত থাকে তার মোল সংখ্যার ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে, তার মোল সংখ্যার ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। আর ভাই এই কথাটাই যখন আপনি আয়নিক গুণফলে লিখবেন তখন আপনি কি লিখবেন, ওই যে কোনো দ্রবণে, নট সম্পৃক্ত, কোনো দ্রবণে, সম্পৃক্ত লিখবো না তাহলে সম্পৃক্ত দিচ্ছি, কোনো দ্রবণে যে দ্রব্যের আয়নগুলো উপস্থিত থাকে, যে দ্রব্যের আয়নগুলো উপস্থিত থাকে, আয়নগুলো উপস্থিত থাকে তার মোল সংখ্যার ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। দেখেন ভাই পার্থক্য শুধুমাত্র কোথায়, সম্পৃক্ত আর অসম্পৃক্ততে, আর কোনো কিছুতে পার্থক্য নাই। এখানে শুধু দ্রবণ, এখানে সম্পৃক্ত দ্রবণ। আপনি সম্পৃক্ত দ্রবণ দেখলেই বুঝবেন এই যে ঘনমাত্রাটা বলছেন এটা কিন্তু আসলে দ্রাব্যতা, তখন সম্পৃক্ত দ্রবণে আছে। একটু আগে আমি লিখে দিয়েছিলাম সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতায় ঘনমাত্রায় তার দ্রাব্যতা, কিন্তু যদি দ্রবণ উল্লেখ থাকে আপনি এইটাকে, এই ঘনমাত্রাকে কোনো দিনও দ্রাব্যতা বলতে পারবেন না, দ্রাব্যতা বলতে পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ভাইয়া? কেআইপি আর কেএসপি কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার। আমি কোনো কনফিউশন তৈরি করব না, তাই অন্যান্য টিচারদের মতো বলবো না যে এটা গুণন করা লাগবে, এটা ভাগ করা লাগবে। ভাই আপনাকে আমি বেসিক দিয়ে দেবো, আপনি সেই অনুযায়ী ম্যাথ করবেন, আমার অত কিছু বলার দরকার নাই। হ্যাঁ এটা এখন একটু আমরা পরের টপিকে যাই, বিভিন্ন যৌগের দ্রাব্যতা গুণফল। বিভিন্ন যৌগের দ্রাব্যতা গুণফল নির্ণয়। দ্রাব্যতা গুণফল নির্ণয়ের সূত্র আমরা আবিষ্কার করব। দেখেন এবি টাইপ যৌগ, এবি টাইপ। ভাই আপনি বলতে পারেন এবি টাইপ এটা আবার কি জিনিস? দেখেন ভাই আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার হাইড্রক্সাইড, এই যৌগগুলো এবি টাইপ যৌগ। কেন ভাইয়া? কারণ হচ্ছে এই যৌগগুলোর ভিতর দেখেন এটাও আছে একটা, এটাও একটা, এটাও একটা, এটাও একটা, এটাও একটা, এটাও একটা, তার মানে সবগুলোই একটা একটা করে আছে। যদি একটা একটা করে থাকে, এই যে এ একটা বি একটা, এই টাইপের যৌগগুলোকেই এবি টাইপ যৌগ বলে। ঠিক আছে, আপনাকে যদি বলি এবি টু টাইপ যৌগ, আমি একটা ফর্মুলা দিয়ে করাবো, ওই জন্য আমি সব একবারে লিখে নিচ্ছি। এবি টু টাইপ যৌগ, তাহলে আপনি কি করবেন? এবি টু টাইপ যৌগের জন্য আপনি বলবেন এ থাকবে একটা, বি থাকবে দুইটা, মানে যে কোনো একজন থাকবে একটা, অন্যটা থাকবে দুইটা। যেমন MgCl2 আর CaCl2 আর MgOH2, অনেক আছে, অনেক, তাই না? MgOH2। আপনি যদি বলেন যে আমি একটু AB3 টাইপ যৌগ নেব, হ্যাঁ ভাই আপনি নিতে পারেন, AlCl3 নিতে পারবেন না কেন? সব নিতে পারবেন। আপনি যদি বলেন যে না কি একে খালি একা একা রাখতেছেন, সরে বন্ধু বান্ধবদের ভরায় দিচ্ছেন, আর এর কোনো বন্ধু বান্ধব নাই, তাই এ দুইটা দিলাম, দিতেই পারেন। যেমন Fe2O3 হতে পারে না? হতেই পারে। Fe2SO43, Al2SO43, কত কি হতে পারে দেখছেন? বিভিন্ন টাইপের যৌগ আপনি পাইতে পারেন। হ্যাঁ, তো এই যে বিভিন্ন টাইপের যৌগ, এই বিভিন্ন টাইপের যৌগ থেকে আমি কেআইপি কীভাবে বের করব সেটাই আমার মূল আলোচ্য বিষয়, সরি কেএসপি কীভাবে বের করব। তো দেখেন যে যৌগের কেএসপি বা শুধু দ্রাব্যতা বের করতে বলবে, ওই দ্রব্যকে সবার আগে আমি ভাঙবো, সবার আগে আমি কি করব? ভাঙবো। যেমন এখানে যদি আপনাকে বলা হয় যে সবচেয়ে কঠিনটা আপনার কাছে ভাঙন যেটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে, আমরা সেটা নেব। যেমন অ্যালুমিনিয়াম সালফেটটা আমি নিতে চাই, বা Fe2SO4 নিতে চাই, Fe2SO4 আমি ভাইয়া যদি আরও একটু ইয়ে করতে চাই, যেমন A2V3, আমি এই যৌগটা নিতে চাই। এখানে তো কোনো আয়ন টায়ন নাই, আমি একে ভাঙবো।
ঠিক আছে, তো এটা আগে ভাঙি তারপর ওইটাতে যাই। তো দেখেন ভাইয়া, এই ভাঙনের কিছু নিয়ম আছে। আমাদের স্টুডেন্টদের এখানে একটা বড় ধরনের ঝামেলা পোয়াতে হয়। বড় ধরনের ঝামেলা বলতে এটা ভাঙতে পারে না দেখে ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথ ভুল হয়। তো ভাইয়া, যখনই দেখবেন আপনার কাছে বিভিন্ন রকমের সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন, A2 B3 এই ধরনের সংখ্যা যদি দেখেন, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে ভাঙলে যেটা আপনি পাবেন বলে আপনি বিশ্বাস করতেছেন সেটা হচ্ছে A আর B। A আর B ছাড়া তো অন্য কিছু পাওয়ার চান্স নাই, তাহলে A আর B তো পাবোই। এখন এই এটা যখন এর সাথে রিলেশনে গেছে, তখন এ নিজের যা যা ছিল ফেসবুক আইডি থেকে শুরু করে সব কিছু বিকে দিয়ে দিছে। তার মানে এর যা আছে সব বি এর কাছে আছে। তাহলে এর যা আছে সব বি এর কাছে, তার মানে এর আছে তিনটা জিনিস, আর বি এর যা আছে সেটা আবার একে দিছে। না হলে ভাই রিলেশন টিকবে না। তাহলে বি এর এই দুইটা কোথায়? এর কাছে। ঠিক আছে, তাহলে এই যে এইটা ভাঙন চলে গেছে। এবার এটা আগে আছে, তার মানে এ আগে গেছে, তার মানে পজিটিভ ব্যক্তি সব সময় আগে যেতে চায়। আর এ হচ্ছে নেগেটিভ ব্যক্তি, আগে গেলে মান সম্মান খোয়া যাবে, তাই তার ইগো বেশি, তাই নেগেটিভ মাইন্ডেড মানুষ। ওই যে নেগেটিভ মাইন্ডেড মানুষ, এটাই আপনার ভাঙন। এখন এ কয়টা আছে? দুইটা, তাহলে এই যে দুই। বি কয়টা আছে? তিনটা। বুঝছেন? হ্যাঁ, এইটা। তাহলে ভাই এটা একটু ভাঙি, দেখি তো কি দাঁড়ায়। আমরা একটু আলাদা কালার ইউজ করি। হ্যাঁ, দেখেন এফ ই আর পাবো কি? SO4। এফিটটা আছে এর কাছে, তার মানে 3। SO4এরটা আছে এর কাছে, তার মানে 2। আগে আছে পজিটিভ, পরে আছে নেগেটিভ। আয়রন 2টা, সালফেট আছে 3টা। দেখছেন ভাই? ক্লিয়ার কিনা? ওকে, এবার একটু খেয়াল করেন, এই যে A2B3, 2A3+ আর 3B2 মাইনাস। এখন আমি কি করব? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এর দ্রাব্যতা ধরে নেব। তাহলে এর দ্রাব্যতা যদি মনে মনে S ধরি, তাহলে এইটা হবে হচ্ছে 2S আর এইটা হবে 3S। মাথায় রাখবেন, কারণ এর 1 মোল থেকে এর 2 মোল আর এর হচ্ছে 3 মোল তৈরি হয়। তার মানে এর যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে এইটা আছে 2 মোল, এইটা আছে 3 মোল। হ্যাঁ, তার মানে আপনি যদি এটার দ্রাব্যতা S হয়, তার মানে সর্বোচ্চ S পরিমাণ দ্রবীভূত হয়েছে। তাহলে এর যদি S হয়, তাহলে এর হবে 2S মোল দ্রবীভূত, ওর হবে 3S মোল দ্রবীভূত। এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তাহলে ভাই KSPর সূত্র কি? KSP দেখেন, সংজ্ঞাটা একবার একটু দেখে আসেন। সংজ্ঞাতে আমি বলছি কোনো সম্পৃক্ত দ্রবণে যে দ্রব্যের আয়নগুলো উপস্থিত থাকে, তাহলে কোনো সম্পৃক্ত দ্রবণ, এটা তো সম্পৃক্ত দ্রবণই ধরে নিছি আমরা। সম্পৃক্ত দ্রবণে যে দ্রব্যের আয়নগুলো উপস্থিত থাকে, এই যে দ্রব্যগুলো আয়নগুলো আছে, তাহলে এই উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রা লিখতে হবে। তাহলে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রা, এই যে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রা। তারপরে কি করতে হবে ভাই? আয়নগুলোর ঘনমাত্রার মোল সংখ্যার ঘাত সহ গুণফল। মোল সংখ্যার ঘাত মানে হচ্ছে তাদের সামনে যে সংখ্যাটা থাকবে তার গুণফল, মানে তার পাওয়ার। তাহলে এ এর সামনে কত আছে? 2, তাহলে এর উপর যাবে পাওয়ার 2। বি এর সামনে আছে 3, বি এর উপর যাবে পাওয়ার 3। এই যে গুণফল, ঘাত সহ গুণফল, এটাকে কি বলে? KSP। অনেকে যেটা বলে যে এই যে 2 আছে, তার মানে এখানে 2টা গুণন আকারে লেখা লাগবে, 3টা আছে 3টা গুণন আকারে লেখা লাগবে। হ্যাঁ ভাই, আপনি এটা চাইলে দিতে পারেন। ঠিক আছে, এইটা কোনো ফ্যাক্ট না। তাহলে এইটা, তাহলে এই যে এইটার ঘনমাত্রা কত আছে? 2S না? কিন্তু এখনই তো এটাই তো দ্রাব্যতা, তাহলে 2S এর উপর স্কোয়ার ইন্টু 3S এর উপর কিউব। তাহলে কত হয় ভাইয়া? 4S স্কোয়ার ইন্টু 27S⁻3, তার মানে 108S⁵। 108S⁵। সেম কাজ আপনি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে করতে চান, তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন পাবেন। অ্যালুমিনিয়ামের 3, ক্লোরিনের 1, তো পরে আছে মাইনাস, আগে আছে প্লাস। তাহলে এইটা যদি S হয়, এটা হবে S, আর এটা 3টা আছে, তার মানে এটা হবে 3S। তাহলে ভাই KSP কত হবে? KSP হবে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা ইন্টু ক্লোরিনের ঘনমাত্রার কিউব। তাহলে এইটা হবে S ইন্টু 3S এর ওপর কিউব, তার মানে 27S⁴। সেম জিনিস, খালি জাস্ট ভেঙে লেখা। ক্লিয়ার হয়েছে? এবার একটু খেয়াল করেন, এই যে এটা, এর জন্য আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি আপনার MCQ এর জন্য। হ্যাঁ, আপনার MCQ এর জন্য একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, একটু মনে রাখবেন। হ্যাঁ, একটু মনে রাখবেন যে সেটা হচ্ছে এই যে ভাইয়া যে নাম্বারগুলো আছে, এটা X, এটাকে আমরা মনে মনে ধরে নেই Y। তাহলে আমার দ্রাব্যতা গুণফল KSP = হবে X⁴X Y⁴Y। এই যে এটা X, এটা Y, তাই X⁴X Y⁴Y ইন্টু S⁴Y প্লাস X বা X প্লাস Y, যেটা লেখেন এখানে একই কথা। যেমন এখানে দেখেন 2 স্কোয়ার মানে 2 ছিল এই যে এই যোগটাতে, এই যে A2B3 এর ক্ষেত্রে আপনি ভাবেন না, X এর বদলে 2, তাহলে 2 এর উপর 2, 3 এর উপর 3, S⁴2 প্লাস 3, তাহলে কত হয়? 108S⁵। শর্টকাটে আপনি এটা করে ফেলতে পারেন। হ্যাঁ, MCQ এর জন্য।
তাহলে এই হলো আমাদের বিভিন্ন যৌগের দ্রাব্যতা গুণফল ডিটারমিনেশনের সূত্র। আয়নিক গুণফলটা এইভাবে বের করব, সেম সূত্র দিই, আর কিছু এক্সট্রা জানার দরকার নেই, মাথার ভিতরে এত প্রেশার এই মুহূর্তে নেওয়ার দরকার নাই। আমি যা বলতেছি শুধু সেইটুক মাথায় রাখেন, পরীক্ষায় ভালো হবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করব, ঠিক আছে? বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করব। তার আগে একটা জিনিস একটু বলে নেব, সেটা হচ্ছে সমআয়ন প্রভাব। সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাব। দেখেন সমআয়ন প্রভাবটা কি? সমআয়ন মানে হচ্ছে একই আয়ন। একই আয়ন, দুইটা যৌগ যদি এমনভাবে মিশ্রিত হয় যেখানে দুইটা যৌগের মধ্যে একই ধরনের আয়ন আছে, তখন তাকে বলা হয় সমআয়ন। যেমন যেমন হচ্ছে একটু খেয়াল করেন, যেমন সিলভার ক্লোরাইড, এটা একটা দ্রব্য, এর ভিতরে আপনি যদি সামান্য পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করেন, তাহলে কিন্তু ভাই এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, কমন আয়ন না? দেখেন দুইটাই কমন, এখানেও ক্লোরিন মাইনাস, এখানেও ক্লোরিন মাইনাস, তার মানে কমন আয়ন আছে। আর এটা সিলভার প্লাস, আর এটা হচ্ছে পটাশিয়াম প্লাস। এখন আপনি যদি এদের মধ্যে বিক্রিয়া ঘটাতে চান, তাহলে এটা এটার সাথে যুক্ত হবে, এটা আবার এটার সাথে, তার মানে যৌগ একই থাকবে। তার মানে এখানে কোনো বিক্রিয়া সংগঠিত হবে না, বিক্রিয়া সংগঠিত হবে না। সমআয়ন থাকলে বিক্রিয়া সংগঠিত হয় না, মাথায় রাখবো, সমআয়ন থাকলে বিক্রিয়া সংগঠিত হয় না। কিন্তু তাহলে হয় কি, আপনি যদি এটাকে কোনো দ্রবণের মধ্যে দেন, তাহলে এরা কোনো বিক্রিয়া না করে দুইজনই ওই দ্রবণে দ্রবীভূত হতে থাকবে, দুইজনই কি করতে থাকবে? দ্রবীভূত হতে থাকবে। ফলে এই দ্রব্যেরও আয়নগুলো বিভক্ত হবে, এই দ্রব্যেরও আয়নগুলো কি হবে? বিভক্ত হবে। আপনি ধরেন কোন একটা গ্লাসে চিনি বদলে কাউকে একটু শায়েস্তা করার জন্য লবণ মিশাবেন, ঠিক আছে? বিয়ে বাড়িতে লবণ মিশিয়ে বরকে খাওয়াবেন আর কি। তো লবণ মিশাবেন, তো লবণ মিশানোর জন্য আপনি দিচ্ছিলেন সোডিয়াম ক্লোরাইড, এই দেখো কি লিখি, সোডিয়াম ক্লোরাইড। কিন্তু সোডিয়াম ক্লোরাইড না দিয়ে আপনি সোডিয়াম ক্লোরাইড দিছেন, এই সোডিয়াম ক্লোরাইড যদি একা দিতেন, তাহলে এখানে শুধু আয়ন থাকতো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এখন এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এর ভিতরে যতটুকু দ্রবীভূত হতে হবে, ততটুকু কি ক্যালসিয়াম ক্লোরাইড কেউ যদি দিতে চায় একই রকমের পাত্রে, একই আয়তনের পাত্রে, এটাও ভি লিটার এটাও ভি লিটার ধরেন সাপোজ, তাহলে একই আয়তনের পাত্রে পটাশিয়াম ক্লোরাইড কিন্তু সেম পরিমাণ দ্রবীভূত হবে না, কারণ দ্রব্যের পরিমাণের উপর ভিত্তি করে আলাদা আলাদা দ্রাব্যতা তৈরি হয়। তাহলে পটাশিয়াম ক্লোরাইড সেম হবে না, তার মানে কে প্লাস আর সিএল মাইনাসের পরিমাণটা আলাদাই হবে। কিন্তু কেউ যদি মনে করে যে দুইটাকে একসাথে আমি মিক্সচার করব, সোডিয়াম ক্লোরাইড দেবো এই পাশ থেকে, আরেকজন এই পাশ থেকে পটাশিয়াম ক্লোরাইড, তাহলে ভাই এই পানিটা সোডিয়াম ক্লোরাইডও ফুলভাবে নিতে পারবে না, পটাশিয়াম ক্লোরাইডও ফুলভাবে নিতে পারবে না, দুইটার মিক্সচার রূপে তখন দ্রবীভূত হবে। তখন এই দুইটা যৌগের নিজেদের যে দ্রাব্যতা ছিল সেটা কিছুটা কমে যাবে, কিন্তু দুইটা মিলে কিন্তু দ্রাব্যতা এখানে অন্যরকম একটা প্রকাশ করবে, ঠিক আছে? এটাই কমন আয়ন ইফেক্ট, যে দুইটা একই আয়ন যদি মিশ্রিত করা হয় তখন ঝামেলাটা তৈরি হয়। তো দেখেন নর্মালি যখন আমি একা কাজ করব, সিলভার ক্লোরাইডকে নিয়ে যদি আমি একা কাজ করি, সিলভার ক্লোরাইডকে নিয়ে আমি একা কাজ করব, আচ্ছা সিলভার ক্লোরাইডকে নিয়ে একা যদি কাজ করি, তাহলে সিলভার প্লাস আর কি ক্লোরিন মাইনাস, সিলভার প্লাস আর কি ক্লোরিন মাইনাস, তাহলে এইটা যদি দ্রাব্যতা এস হয়, এটা হবে এস, এটা হবে এস। কিন্তু যখন আপনি কমন আয়ন দিচ্ছেন, তখন এইটার এস হবে না, কারণ কিছু পরিমাণ তো কম দ্রবীভূত হবে, তাহলে এস প্রাইম এস প্রাইম, তাহলে এইটা কিছু পরিমাণ দ্রবীভূত হচ্ছে, যার কারণে এর একটা মোল সংখ্যা এখানে অ্যাড হবে, তাহলে 0.1 মোল আর 0.1 মোলার, যতটুকু আপনি মিক্সচার করছেন এটা 0.1 মোলার, আমি ধরে বোঝানোর চেষ্টা করছি জাস্ট। তাহলে এইটার ক্ষেত্রে ঘনমাত্রাটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে কিছুটা কম হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড আপনি যদি একা মিশাইতেন, তাহলে যেটা হইতো, মানে যতটুকু পরিমাণ দ্রবীভূত হইতো, যখন সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড ওই একই পরিমাণ পানিতে মিশাবেন, তখন কিন্তু সেম পরিমাণ দ্রবীভূত হবে না, কিছুটা হলেও চেঞ্জ হবে। তাহলে যেহেতু দ্রাব্যতা চেঞ্জ হয়েছে, এই যে দ্রাব্যতা আমি চেঞ্জ করে রাখছি, এক জায়গায় এস এক জায়গায় এস প্রাইম, তাহলে এই ক্ষেত্রে কে এসপির মান কত হবে? কে এসপির মান হবে হচ্ছে এই যে এইটা আর এইটার গুণফলের, তার মানে এইটা আর এইটা। কীভাবে? এই যে সিলভার প্লাসের ঘনমাত্রা আর ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা দিলেই তো হয়ে যায় এইটা। আর এখান থেকে দেখেন একটু এস প্রাইম এস প্রাইম এস প্রাইম, তাহলে এই ক্ষেত্রে কি হবে? কে এসপি অফ সিলভার ক্লোরাইড, কে এসপি অফ সিলভার ক্লোরাইড, ওখানেও সিলভার ক্লোরাইড বের করার চেষ্টা করছি, এখানেও আমরা সিলভার ক্লোরাইডই বের করবো। তাহলে কে এসপি অফ সিলভার ক্লোরাইড কত হবে একটু দেখি। দেখেন তাহলে কে এসপি অফ সিলভার ক্লোরাইড আপনি তো লিখবেন কে এসপি সমান সমান সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাসের গুণফল, ঘনমাত্রা, মোল সংখ্যা 1, তাই পাওয়ার দরকার নাই। তাহলে এটা এবার হবে এস প্রাইম, এটা হবে এস প্রাইম। কিন্তু ভাইয়া কথা কি, পানিতে কি আপনার শুধু এস প্রাইম মানে ক্লোরিনটা সিলভার ক্লোরাইড থেকেই গেছে, নাকি পটাশিয়াম ক্লোরাইড থেকেও গেছে? পটাশিয়াম ক্লোরাইড থেকেও গেছে। যদি পটাশিয়াম ক্লোরাইড থেকেও যেয়ে থাকে, তাহলে দ্রবণে টোটাল ক্লোরিন আছে কিন্তু এতটুকু,
আপনি তো আলাদা করে মাপতে পারবেন না। তার মানে ক্লোরিনের ঘনমাত্রাটা এবার এইটার এইটার যোগফলের সমান, তার মানে যেটা কমন আয়ন হয় তার ঘনমাত্রাটা যোগফলের সমান হয়ে গুণন হয়ে যায়। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা গুণফলটা কী হবে? এস প্রাইম স্কোয়ার প্লাস 0.1 এস প্রাইম। যেহেতু এস বা এস প্রাইম ক্ষুদ্র হয়, এস বা এস প্রাইম সাধারণত মানগুলো কী হয়? ক্ষুদ্র, তাই এদেরকে স্কোয়ার বা কিউব করলে আরও ক্ষুদ্র হয়ে যায়। স্কোয়ার বা কিউব করলে কি হয়? আরও ক্ষুদ্র হয়। যেহেতু আরও ক্ষুদ্র হয় তাই এগুলোকে জিরো বা নেগলেক্ট ধরা হয়। তাহলে এটাকে যদি আমরা জিরো ধরি তাহলে কেএসপি দাঁড়াবে তখন কত? এস প্রাইম। আগে ছিল এস স্কোয়ার আর এখন দাঁড়াইছে 0.1 এস প্রাইম, যেটা কেএসপির পরিবর্তন বা কি মানে দ্রাব্যতার পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ কেএসপিটা প্রত্যেকটা যৌগের জন্য সেম, এরও যদি এক্স হয় তাহলে ওই একই যৌগ যেহেতু এখানে আছে, যৌগ যেহেতু সেম, তাহলে এরও কেএসপি এক্সই হবে। তাহলে এই এক্স দিলে ওই এখানকার এস হবে হচ্ছে রুট এক্স, আর এখানকার এক্স হবে হচ্ছে এক্স ভাগ 0.1। মান সমান আসবে না, দ্রাব্যতা কিছুটা কমে যাবে। কমন আয়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায়। কমন আয়নের কারণে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। ক্লিয়ার সবার? ওকে, এবার আমরা একদম শুরুতে ম্যাথে চলে যাব। একটু খেয়াল করেন, এই যে আমার ম্যাথ, আমি বিভিন্ন রকমের প্রশ্ন দিয়ে দিছি, এখন আমরা সলভ করব। শুধু দেখেন, একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, তিনটা পাত্র। তো আমাকে প্রথম বলছে MQ3। তো দেখেন MQ3 এর দ্রাব্যতা গুণফল এত, তাহলে এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র, তিনটা পাত্রে আমরা কি করতেছি? MQ3 এর দ্রাব্যতা গুণফল শুধু দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে MQ3 এর দ্রাব্যতা নির্ণয় করো। MQ3 এর দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে ভাই আমি MQ3 এর দ্রাব্যতা কীভাবে নির্ণয় করব? এখানেই করে দেই। হ্যাঁ, তো MQ3 আগেই বলছিলাম যে যৌগের আমি দ্রাব্যতা নির্ণয় করব সেটাকে আমি ভাঙব, তাহলে M আর কিউ পাবো। তারপর কি? এই যে M এরটা এর কাছে আছে তার মানে 3, আর ওরটা কিছু নাই তার মানে মাইনাস, এটা প্লাস, যেহেতু পরে আছে তাই মাইনাস, আগে থাকলে প্লাস, আর এটা তিনটা আছে তাহলে তিনটা, তাহলে এটা এস হলে এটাও এস, এটাও এস। তাহলে KSP ইজিক্যাল টু কি সূত্র? আয়নের ঘনমাত্রার মোল সংখ্যার ঘাত সহ গুণফল, তাহলে মোল সংখ্যা পাওয়ার কিউব, তাহলে S ইন্টু 3S এর ওপর, এটা কিন্তু 3S, হ্যাঁ 3S এর ওপর কিউব, তাহলে মোট কত? 27S⁴। অতএব KSP মান কত দেওয়া আছে ভাইয়া? 4.5 ইন্টু 10⁻8, তাহলে S⁴ সমান সমান 4.8 ইন্টু 10⁻8 ভাগ 27, আর অতএব S সমান সমান বের করে নেবেন। হ্যাঁ, একটু বের করে নেবেন, 27। ক্লিয়ার হয়েছে ভাইয়া? এটাই দ্রাব্যতা। পরে কি বলছে? 1 নং দ্রবণ সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো। দেখেন এই যে দ্রাব্যতা গুণফল বের করতে বলছে দেখেই এখানে সম্পৃক্ত লেখা নাই, তাই প্রশ্নে উল্লেখ করে দিছে যে সম্পৃক্ত হলে। এখানেও সম্পৃক্ত দ্রবণ লিখে দিতে পারতো, যেমন দেখেন আমি পরের প্রশ্নটাতে সম্পৃক্ত দ্রবণ কিন্তু লিখে দিছি, কিন্তু এখানে লেখা নাই। ঢাকা বোর্ড 23-এ এই কাজটাই করছিল, এখানে লেখা ছিল না। তো আমরা তো পড়ছি সম্পৃক্ত দ্রবণ ছাড়া দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা নির্ণয় করা যায় না, তাই প্রশ্নে উল্লেখ করে দিছে যেটা সম্পৃক্ত হতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে সম্পৃক্ত দ্রবণের এইটার দ্রাব্যতা গুণফল, তাহলে যারই দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা বের করব তাকে আমি কি করব ভাইয়া? ভাঙবো। তাহলে M আর N তৈরি হবে। M এর যোজনী 3, N এরটা হচ্ছে এখানে আছে, তাহলে 2, আগে থাকলে প্লাস পরে থাকলে মাইনাস, এটা হচ্ছে 2টা, এটা হচ্ছে 3টা, তাহলে এটা S হলে এটা 2S, এটা 3S, তাহলে KSP ইজিক্যাল টু আয়নের ঘনমাত্রা, তাহলে আয়ন হচ্ছে M3 প্লাস, তারপর কি স্কোয়ার প্লাস, প্লাস দিয়ে দিছি রে, ইন্টু 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 ইন্টু, তাহলে এই যে স্কোয়ার ইন্টু কি? ইন্টু হচ্ছে N2 মাইনাস এর ওপর কিউব, তাহলে এটা যদি 2S এর ওপর স্কোয়ার হয় ওইটা হবে 3S এর ওপর কিউব, তাহলে কত হয়? 108S⁵। এখন ভাইয়া দ্রাব্যতা গুণফল বের করতে গেলে তো S এর মান জানা লাগবে। S হচ্ছে দ্রাব্যতা। তো আমরা বলছিলাম দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে তার ঘনমাত্রাই দ্রাব্যতা, তাহলে এখানে ঘনমাত্রা কত? এটা না, তাহলে এটাই তার দ্রাব্যতা। তাহলে 108S⁵ মানে কি? 3.0 ইন্টু 10⁻3 ওপরে কি? টু দি পাওয়ার 5 অ্যান্সার যা আসবে এটাই। ঠিক আছে, পরেরটা কি বলছে দেখেন। আচ্ছা, পরেরটা বলছে হচ্ছে
গতে 1 ও 2 এর মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা। ওহো, এই কনসেপ্টটা আমার বাদ গেছে। হ্যাঁ, এই কনসেপ্টটা বাদ গেছে, আমি একটু 9 নম্বর স্লাইডে যাই। অদক্ষেপ পড়বে কিনা এটা বলার জন্য, হ্যাঁ, অদক্ষেপ পড়বে কিনা। দেখেন ভাই, কেএসপি মানে কি? কেএসপি মানে হচ্ছে আপনি যা দিবেন। কেএসপি মানে হচ্ছে না, যতটুকু নিতে পারবে দ্রবণ, যতটুকু দ্রবীভূত করবে তার এক্স্যাক্ট পরিমাণ, যতটুকু দ্রবীভূত হয় তার এক্স্যাক্ট পরিমাণ। আর কেআইপি মানে হচ্ছে যতটুকু দিবেন, মানে মনে রাখার জন্য বলতেছি, যতটুকু দিবেন। এখন আপনি যতটুকু দ্রবীভূত হবে তার চেয়ে যদি কম দেন, এই যে কম দিছেন, তাহলে ভাই ওই যে বলছিলাম 10 চামচ দ্রবীভূত হতে পারবে, তার চেয়ে কম দিলে এটা অসম্পৃক্ত, তার মানে অদক্ষেপ পড়ার কোনো চান্সই নেই। আরও তো ফাঁকা আছে, অসম্পৃক্ত, অতএব অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না। আর যদি কেএসপিটা কেআইপির চেয়ে ছোট হয়, মানে যা থাকবে তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছেন, তাহলে অতিরিক্ত মানে অদক্ষিপ্ত হবে, অতিরিক্ত মানে অদক্ষেপ পড়বে। আর যদি কেএসপি আর কেআইপি সমান হয়, তার মানে যতটুকু লাগবে এক্স্যাক্ট ততটুকু দিচ্ছেন, তার মানে কি একদম সম্পৃক্ত অবস্থায় আছে, একদম সম্পৃক্ত, অদক্ষেপ পড়বে না। হ্যাঁ, অদক্ষেপ পড়বে না। তাহলে এটা ক্লিয়ার হয়েছে ভাই। এখন পরের স্লাইডেই যেতে হবে আমাকে, 10 নম্বর ম্যাথ। তো 1 এবং 2 নং পাত্রের যে প্রশ্নটা আমরা যদি একটু দেখি, 1 এবং 2 প্রশ্নটা হয়ে গেল এটা। হ্যাঁ, দেখেন কি বলছে, 1 ও 2 এর মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা। তাহলে 1 এর মিশ্রণটা এটা, 2 এর মিশ্রণটা এটা, তাহলে M2 M3N2, এটা M2N3 হবে। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে এটা M2N3 হবে, M2N3। হ্যাঁ, আর এটা হচ্ছে PQ2 দ্রবণ, ঠিক আছে। তাহলে এই দুইটা দ্রবণকে আমরা মিশ্রিত করব, 50 মিলি এত মোলার আর এত মিলি এত মোলার। ওকে, আমি একটু এটা সাইডের পারে রেখে ম্যাথে যাই। তাহলে দেখেন আপনার কাছে আসছে হচ্ছে M2N3 50 মিলি 3.0 ইন্টু 10⁻³ মোলার, মানে আপনাদের সুবিধার্থে এটা আমি লিখলাম আর কি, মানে আমারও হিসাবের সুবিধার্থে আর কি। আর PQ2টা কত আছে, 60 মিলি 0.115। PQ2টা আছে হচ্ছে 60 মিলি 0.015 নাকি 115, না রে 0.015 মোলার। হ্যাঁ, এইটা তো এই দুইটা দেওয়া আছে, বলছে এই দুটাকে মিশ্রিত করলে অদক্ষেপের পড়বে কিনা। তাহলে অদক্ষেপটা কার পড়বে এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে একটা দ্রব্যের কেএসপি দেওয়া আছে, এই যে কেএসপিটা দেওয়া আছে, যার কেএসপি দেওয়া থাকবে অদক্ষেপটা তাকে নিয়েই ভাবতে হবে, কারণ কেএসপি কেআইপির মধ্যে সম্পর্ক দিয়ে আমরা এটা বের করবো। তার মানে আমরা কাজ করবো হচ্ছে MQ3-কে নিয়ে, কাজ করবো কাকে নিয়ে, MQ3-কে নিয়ে। তাহলে MQ3, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়াটা কমপ্লিট করা। তাহলে M2N3 প্লাস PQ2, মানে ওই যে যৌগটা দেওয়া ছিল কেএসপি সেটা তৈরি করা। তাহলে তৈরি করতে গেলে কি লাগবে, দেখেন এখানে MQ3 হবে, তার সাথে প্লাস দিয়ে হবে কি MQ3, আর যেটা হবে সেটা হচ্ছে PN এর একটা যৌগ হবে, PN। হ্যাঁ, তো PN, এটা PN তৈরি করবে। এখন কথা হলো ভাই, আপনি কিভাবে বুঝবেন যে উৎপাদ কি হবে? অনেকের এই বিক্রিয়াতেও ঝামেলা। তো ওই যে ভাই আগের ফর্মুলাতে আপনি চলে যান, এটা M, এটা N, M এর 3 এখানে আছে, N এর 2টা এখানে আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। সেমভাবে PQ, এই 2টা এখানে, এই মাইনাসটা এখানে, তাহলে প্লাস, তাহলে প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস। তো দেখেন M এর উপরে 3 থাকার কথা, Q, তাহলে এক্সচেঞ্জ তো করবেই, তাহলে এক্সচেঞ্জ করছে। 2 সমান সমান, তাই এক্সচেঞ্জ করার দরকার পড়ে নেই, সমানে সমানে রিলেশনশিপ। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা এখন ভাইয়া আপনার অদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথটা আপনি কিভাবে করবেন? তো এখন দেখেন আপনি কাকে নিয়ে কাজ করবেন, MQ3। তাহলে যে যৌগটাকে নিয়ে কাজ করবেন তাকে ভাঙেন। তাহলে MQ3-কে ভাঙলে কি হবে, M3 প্লাস আর Q মাইনাস, P মাইনাস লিখতেছি, Q মাইনাস, কয়টা, 3টা। তাহলে এটা S হইলে এটাও S, এটা হচ্ছে 3S। আচ্ছা, এটার আর দরকার নেই, তো এটা তো আমরা দ্রাব্যতা গুণফল বের করতেছি না, এটা দিয়ে আমরা কি করব? আচ্ছা, তাহলে MQ3 M3 প্লাস 3Q মাইনাস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার KIP বের করতে গেলে এই দুইটা আয়নের ঘনমাত্রা দরকার। এই দুইটা আয়নের কি দরকার,
ঘনমাত্রা দরকার। তাহলে এই দুইটা আয়নের ঘনমাত্রা বের করা শেখা লাগবে আমার। তাহলে আমি কার প্রথমেরটা বের করব? M3+ এর ঘনমাত্রা, M3+ এর ঘনমাত্রা, M3+ এর ঘনমাত্রা। তাহলে M3+ এর ঘনমাত্রা বের করতে গেলে আমার যেটা লাগবে যে M3+, মানে এই এমটা কোন পাত্রে আছে? এই পাত্রে না? তাহলে এই পাত্রে যে আয়তন সেটাকে ধরবো V1, যে সেটাকে ধরবো S1। তাহলে আমার V1 কত ভাইয়া? 50 মিলি। S1 কত? 3 × 0.3 মোলার। যে পাত্রে থাকবে সেটাকে V1 S1। আর V2 কত? V2 হচ্ছে যে দুইটা পাত্র মিক্সচার করছি তাদের যোগফল, তার মানে এই দুইটা। তার মানে 50 যোগ 60 মানে 110 মিলি। আর S2টা বের করব। এখন একটু খেয়াল করেন, V1 S1 = V2 S2, এটা হচ্ছে আপনার বেসিক সূত্র। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এখানে M আপনার এম আছে, এই পাত্রে এম কয়টা আছে সেটা আপনাকে দেখতে হবে। এম আছে কয়টা? 2টা। তাহলে এম যদি 2টা থাকে তাহলে এই V1 S1 যে পাশে দিচ্ছেন সেই পাশে 2 গুণন করে দেবেন, মানে যে কয়টা থাকবে এম সেই কয়টা গুণন করতে হবে V1 S1 এর পাশে। তাহলে ভাইয়া S2 = কি হবে? V1 S1 × 2 ডিভাইডেড বাই V2। তাহলে V1 S1 এর মান কত? 50 × 3 × 10⁻³ ডিভাইডেড বাই 110। তাহলে একটা মান পাবেন না? একটা মান পাবেন, তাই কি না? তাহলে এইটা সেমভাবে আপনি কিউ মাইনাসের ঘনমাত্রাটা বের করবেন। কিউ মাইনাসের ঘনমাত্রা, কিউ মাইনাসের কি ঘনমাত্রা? তাহলে কিউ মাইনাস কি হবে এটা? তাহলে এটা হচ্ছে ওই যে কিউটা কোন পাত্রে আছে? কিউটা আছে হচ্ছে এই পাত্রে। তাহলে এই পাত্রের এটাকে ধরেন V1, এটাকে ধরবেন S1। তাহলে V1 কত? V1 S1 = V2 S2। কিউটা এই পাত্রে কয়টা আছে? 2টা। তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে। তাহলে V1 কত? 60, S1 কত? 0.015, V2 কত? 110, দুইটার যোগফল। তাহলে এখান থেকে আপনি আবার S2টা বের করে নেন, ঠিক আছে? S2টা বের করে নেন। বের করার পর যে কাজটা করবেন, বের করার পর যে কাজ সেটা হচ্ছে KIPটা বের করবেন। KIP = তাহলে M3+ আর কিউ মাইনাসের কিউব, কারণ এই যে এখানে 3 আছে, মূল সংখ্যার ঘাত সহ গুণফল। তাহলে এইটা S2টা বসাবেন এইটা পার্টটা, আর এইখানে বসাবেন হচ্ছে, আমি আলাদা কালার ইউজ করে দিই, তার মানে ওই কালারেরটা ব্যবহার করবেন। তাহলে এই যে S2 এই কালারেরটা বসায় গুণন করবেন, করে যে মানটা পাবেন সেটাকে KIP আর KSPর মধ্যে কোনটা বড় বা ছোট এই আকারে কম্পেয়ার করবেন, ঠিক আছে? কম্পেয়ার করে যদি একটা ফলাফলে দাঁড়াবেন। KIP যদি বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে, KIP যদি কম হয় তাহলে অদক্ষেপ পড়বে না। পরের ম্যাথটা কি বলছে দেখেন, 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কিরূপ হলে 1 ও 2 এর দ্রবণের মিশ্রণে PMQ3 এর অদক্ষেপ পড়বে? তার মানে গতে আমরা হয়তো পাবো কি অদক্ষেপ পড়বে না, তো বলছে ঘনমাত্রা কিরূপ পরিবর্তন করলে অদক্ষেপটা পাবেন। তার মানে এই ঘনমাত্রা আর ব্যবহার করা যাবে না, এটাকে আমরা X বলবো, যে এইটা ব্যবহার করলে আমরা ঘনমাত্রা দ্রবীভূত মানে অদক্ষেপ পড়বে। তাহলে আমরা কি ব্যবহার করব? X ব্যবহার করব। কি ব্যবহার করব? X। তাহলে আগের যে ম্যাথটা করছিলাম ঠিক ওই ম্যাথই, সেম ম্যাথ, শুধু দেখেন এই যে Q2 যখন আমি বের করছিলাম, যখন আমরা Q2 এই যে Q এর মানটার VS2 বের করছিলাম, Q এর মানটার, তখন এখানে V1 S1 এর মানটা এইটা লিখছিলাম, কিন্তু এইবার আর এইটা না লিখে S1 এর জায়গায় কি লিখবো? X। তার মানে S1টা X থাকলে এখানে কিন্তু V1 S1, তাহলে V1 এর মান হচ্ছে 60 গুণন X ডিভাইডেড বাই 110। তাহলে এইটুক পর্যন্ত করবেন, করে এই যে KIP যখন বের করবেন তখন কিন্তু আপনার অ্যান্সারটা X সহ থাকবে, এত X। তারপর আপনি কি করবেন? KIP যেহেতু অদক্ষেপ পড়ার কথা বলছে, তাহলে অদক্ষেপ কখন পড়বে? যদি এটার বড় হয়, KSPর চেয়ে বড় হয়, তাহলে এইটা। তাহলে KIPর যে মানটা পাবেন এটা এখানে বসাবেন, KIPর যে মানটা পাবেন সেটা এখানে বসাবেন। আমার কাছে ক্যালকুলেটর নাই, না হলে আমি হিসাবটা করেই দিতাম। আচ্ছা দাঁড়ান, একটু আমি মুখে মুখে একটু ট্রাই করি হিসাব করার। হ্যাঁ, তাহলে 50 গুণন 150 গুণন 10⁻³ তার মানে হচ্ছে 0.15, 0.15 ভাগ 110 মানে 3, তাহলে এত মোলার। আর এখানে হবে হচ্ছে 120, তার মানে 1.1 ইন্টু এক্স, 1.1 ইন্টু কি এক্স, তাহলে এত এক্স। হ্যাঁ, তাহলে এইটা, তাহলে KSPর ক্ষেত্রে এখানে কি হবে? আমরা একটু বসাই, দেখেন তাহলে S2টা কত বের হয়েছে ভাইয়া?
এখানে 1.4 ইন্টু 10 ইনভার্স 3 আর S2টা কত বেরোইছে 1.1 ইন্টু এক্স। তাহলে ভাইয়া কত হবে, এই যে কেআইপির মানটা বেরোলো। এখন আপনার কাজ কি, কেআইপি গ্রেটার দেন কেএসপি। কেআইপি কত 1.5 ইন্টু 10 ইনভার্স 3 এক্স, আর কেএসপির মানটা মনে হয় দেওয়া ছিল 1.8 না কত জন দেওয়া ছিল একটু দেখবেন, 4.5 ইন্টু 10 ইনভার্স 8, 4.5 ইন্টু 10 ইনভার্স 8, তাহলে 4.5 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে ভাইয়া অতএব এক্স গ্রেটার দেন 4.5 ইন্টু 10 ইনভার্স 8 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা দিয়ে যে মানটা আসবে এক্স গ্রেটার দেন সামথিং সামথিং একটা মান আসবে। তাহলে এর চেয়ে ঘনমাত্রা বেশি করলেই আপনি পদক্ষেপ পাবেন, এর চেয়ে ঘনমাত্রা কমান যাবে না। এবার দেখেন ও নাম্বারটা ম্যাথটা দেখেন কি বলছে, 2 নং দ্রবণে সামান্য পরিমাণ 3 নংয়ের দ্রবণ মিশ্রিত করলে, 3 নং মিশ্রিত করলে, হ্যাঁ 3 নং মিশ্রিত করলে PQ2 এর দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে 2 নং দ্রবণে কি কি ছিল আমাকে আগে এটা দেখতে হবে। তো দেখেন ভাইয়া 2 নং দ্রবণে কি আছে, 2 নং দ্রবণে আছে হচ্ছে PQ2 আর 3 নং মিশ্রিত করবেন, 3 নম্বরে আছে KQ। দেখেন এখানেও কিউ আছে, এখানেও কি আছে কিউ আছে, তাহলে দুইটাতেই যদি কিউ থাকে তাহলে কি হবে সময়ায়ন প্রভাব। তার মানে এটা সময়ায়ন প্রভাবের ম্যাথ, তার মানে এটা কিসের ম্যাথ, সময়ায়ন প্রভাবের ম্যাথ। তাহলে আমি কি করব, সময়ায়ন প্রভাব। তো PQ2 এর কেএসপি দেওয়া আছে দেখেন 1.8 ইন্টু 10 ইনভার্স 7, 1.8 ইন্টু 10 ইনভার্স 7। তো এটাকে আমরা কাজে লাগাবো, কারণ নর্মাল অবস্থায় PQ2 এর দ্রাব্যতাটা আগে বের করব। PQ2 এর দ্রাব্যতা এস ধরে নিলাম। তাহলে ভাইয়া PQ2 কে ভাঙলে কি পাওয়া যাবে, P প্লাস কিউ, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা দুইটা, তাহলে এটা এস হইলে এটা এস, এটা 2s, তাই তো। তাহলে KSP ইজ ইকুয়াল টু P2 প্লাস ইন্টু কিউ মাইনাসের ওপর স্কোয়ার, মূল সংখ্যাটা পাওয়ার হবে। তাহলে এটা কত এস, এইটা কত 2s এর ওপর স্কোয়ার, তাহলে এস স্কোয়ার ইন্টু 4, তার মানে 4s কিউব, শেষ 4s কিউব। এখন কেএসপির মানটা আমার প্রশ্নে দেওয়া ছিল 1.8 ইন্টু 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4s কিউব ইজ ইকাল টু 1.8 ইন্টু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই 4। তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 4 16 থাকে 2, 4.5 ইন্টু 10 ইনভার্স 8, তাহলে s কিউব ইজ ইকাল টু, ওহো এই পাশেও 4 দিছে আর ওই পাশে ভাগও করছি, তাহলে এইটা এবার তাহলে s কিউব ইজ ইকাল টু এইটা, তাহলে s ইজ ইকাল টু কত, তাহলে s ইজ ইকাল টু হচ্ছে কিউবিক রুট 4.5 ইন্টু 10 ইনভার্স 3, সহজ হিসাব, হ্যাঁ কিউবিক রুট ইন্টু 4.5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এই যে এটা হচ্ছে নর্মাল অবস্থায় তার দ্রাব্যতা। কিন্তু যখন আপনি সময়ায়নে যাবেন, মানে দুইটা একসাথে মিক্সচার করতেছেন, এই যে KQ, তখন আমরা বলছিলাম যে দ্রাব্যতার কিছুটা পরিবর্তন হবে, P2 প্লাস আর হচ্ছে Q মাইনাস, কয়টা দুইটা, তাহলে দ্রাব্যতার পরিবর্তন হলে S প্রাইম হয়ে যাবে, তাহলে 2s প্রাইম। আর KQ এর দ্রাব্য ঘনমাত্রাটা 0.1 দেওয়া আছে, তাহলে এটাকে ভাঙলে কি হবে K প্লাস আর হচ্ছে Q মাইনাস, তাহলে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1। এখন ভাই তাহলে KSP সমান সমান P2 প্লাস, একই দ্রব্যের KSP তাহলে সেমই থাকবে, হ্যাঁ Q মাইনাস স্কোয়ার। তাহলে KSPটা কিন্তু আগের মতোই 1.8 ইন্টু 10 ইনভার্স 7 সমান সমান, এটার মান কত দেওয়া আছে P2 প্লাস S প্রাইম, আর Q2টা কি হবে 2S প্রাইম, আর এই যে এইটুক যোগ হবে, একটু আগে ক্লোরিনেটটা দিয়ে যেটা উদাহরণ দিছিলাম তারপর স্কোয়ার, তাহলে কি হবে ভাই S প্রাইম, এটা A প্লাস B হোল স্কোয়ারের সূত্র, তাহলে 4S প্রাইম স্কোয়ার প্লাস 0.2 ইন্টু 2 4, তার মানে 0.4S প্রাইম প্লাস হচ্ছে 0.01, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলছি, এস প্রাইম দিয়ে এটাকেও গুণন, এইটাকেও গুণন, এইটাকেও গুণন, তাহলে 4s প্রাইম কিউব প্লাস 0.4s প্রাইম স্কোয়ার প্লাস 0.01s প্রাইম, তাই তো। তাহলে কত হয় একটু দেখেন, তাহলে এটা ওই যে বলছিলাম যে পাওয়ার করলে এগুলোর মান আরও ক্ষুদ্র হয়ে যায়, তাই এগুলো বাদ, তাহলে 0.01s প্রাইম, অতএব 1.8 ইন্টু 10 ইনভার্স 7 ইজ ইকাল টু 0.01s প্রাইম, বা s প্রাইম ইজ ইকাল টু 1.8 ইন্টু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই 0.01, তাহলে 1.8 ইন্টু 10 ইনভার্স 5, তাহলে এই যে দ্রাব্যতা। তাহলে এখানে একটা মান পাবেন, ওখানে একটা মান পাবেন, দুইটা মান
কম্পেয়ার করে দেখবেন কতটুকু বাড়ছে বা কমছে। এটাই হচ্ছে ও নাম্বার ম্যাথটা। 6 নম্বরে কি বলছে দেখেন, 3 নং দ্রবণকে 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া হলে কতটুকু দ্রব্য অতিরিক্ত যোগ করতে হবে। দেখেন তাপমাত্রা বাড়াইছে, আমি আগেই লিখছিলাম তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, দ্রাব্যতা বাড়লে দ্রব্য যোগ করতে হবে, তাহলে দ্রব্য যোগ করতে হবে, তার মানে তাপমাত্রা বাড়ছে তাই দ্রব্য যোগ করতে হবে। এখন কতটুকু করতে হবে সেটা আপনার হিসাব করতে হবে। 25 এবং 50 ডিগ্রিতে 40 এবং 60 দেওয়া আছে। দেখেন দ্রাব্যতার সাথে কোনো একক আছে? নাই, দ্রাব্যতাতে কোনো একক নাই, এটা এইভাবেও দেওয়া থাকতে পারতো। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 50, আর এই যে দ্রাব্যতা হচ্ছে এখান থেকে 40 60, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, তার মানে এইভাবে গ্রাফেও দেওয়া থাকতে পারতো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা দেখেন কে কিউ 3 নম্বর দ্রবণ কিন্তু কে কিউ এর এই দ্রবণটা দেখেন আপনাদের একটু দেখায় নিয়ে যাই। এই যে 3 নম্বর দ্রবণটা হচ্ছে কে কিউ এর 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাকে যদি 25 থেকে 50-এ নিয়ে যায় তাহলে কি হবে? তাহলে দেখেন কোন টেম্পারেচার থেকে কই নিয়ে যাবেন, আগে আপনি দেখবেন যে কই থেকে নিয়ে যাচ্ছেন। আপনি নিয়ে যাচ্ছেন হচ্ছে 25 থেকে 50, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এসের একটা মান দেওয়া আছে 40, দ্রবণের একটা ভর দেওয়া আছে 250 গ্রাম। যেহেতু দ্রবণ দেওয়া আছে আমি লিখে দিছিলাম দ্রবণের ক্ষেত্রে কোন সূত্র, এইটার ক্ষেত্রে দেখেন এই যে দ্রবণ থাকলে এই সূত্র বসবে, তার মানে আমি এই সূত্রটা বসাবো। ঠিক আছে, আমি এই সূত্রটা বসাবো। তাহলে দ্রবণের ক্ষেত্রে এই সূত্র কি হবে, S = m ডিভাইডেড বাই m মাইনাস m ইন্টু 100। এখন আমার কাছে দ্রবণ আছে আর এইটা আছে, এই এমটা নাই, তো আমি এই এমটাই বের করব। তাহলে এস এর মান কত 40, m ডিভাইডেড বাই m এর মান কত 250 মাইনাস m এর মান কত জানি না ইন্টু 100। তাহলে ভাই কত হবে, এই যে আর গুণন, হ্যাঁ, তাহলে 40 গুণন 250 মাইনাস m ইজিক্যাল টু কত 100 m, বা তাহলে 40 গুণন 250 মাইনাস হচ্ছে 40 m ইজিক্যাল টু 100 m। তাহলে এই দুটো যোগ করলে কত হবে 140 m ইজিক্যাল টু 40 গুণন 250, বা m ইজিক্যাল টু 40 গুণন 250 ডিভাইডেড বাই কত 140। তাহলে এই হলো আমাদের ম্যাথ। 4 25 100 1000, 1000কে 14 দ্বারা ভাগ করলে কত হবে, 100 দিয়ে গুণন করলে 1400 হয়ে যায় না, ওই 93 পয়েন্ট সামথিং আসবে আর কি, 93 পয়েন্ট সামথিং গ্রাম। তাহলে এইটা আপনার হচ্ছে দ্রব্যের পরিমাণ। এখন আপনি যে কাজটা করবেন, দ্রবণ বলা থাকলে দ্রব্যটা বিয়োগ করলেই দ্রাবক পাওয়া যাবে। তাহলে দ্রবণ মাইনাস দ্রব্য, তাহলে দ্রাবক কত হবে 250 মাইনাস 93.75, এরকম কিছু একটা আসবে। আমি একটা রাউন্ড ফিগার ধরে নিলাম, হ্যাঁ, ক্যালকুলেশন তো করি নাই, তো একটু দেখবেন। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে ভাইয়া 200 না, ভুল লিখলাম, 200 কেন থাকবে 193, 250 থেকে 93 বাদ 156.25 গ্রাম, এত গ্রাম। তাহলে ভাইয়া এটা এবার আমি দ্রাবক কিন্তু পেয়ে গেছি, দেখেন দ্রব্য বাদ দিয়ে দ্রাবক পেয়ে গেছি। তাহলে দ্রাব্য পাইলে আমি 50 ডিগ্রির জন্য এখন হিসাব করব। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, 50 ডিগ্রি সেলসিয়াসে 60 ইজিক্যাল টু, এস এর মান 60 দেওয়া ছিল, হ্যাঁ, কিন্তু সূত্র ফেলবো কোনটা, এস সমান সমান, যেহেতু আমি দ্রাবক পেয়ে গেছি তাহলে দ্রব্য ভাগ দ্রাবকের সূত্রটা ফেলবো, দ্রাবক ইন্টু 100। তাহলে দ্রব্য কত জানি না, এই দ্রব্যটাই বের করবো যে 50-এ দ্রব্য কতটুকু লাগবে, আর দ্রাবক কত 156.25 গুণন কত 100। তাহলে দ্রব্য ইজিক্যাল টু 60 গুণন 156.25 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এইটা তো ভাইয়া যেটা হবে সেটা হচ্ছে 6 দিয়ে 5 6 30, 6 2 12 আর 3 15, 6 6 36 আর 1 37, আরে কিছু একটা হয়েছে, মানে মানটা একটু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এই মান আমি তো ক্যালকুলেশন করি নাই, এখানে হয়তো আরও একটু বেশিও আসতে পারে, তো সামথিং হবে আর কি। হ্যাঁ, এখানে কত যে আসে 6 কে 6, এখানেও তো 90-এর কাছাকাছি আসতেছে আমার মান। তো যাই হোক, এই যে এইটা, তাহলে এইটা থেকে এইটা একটু বিয়োগ করবেন, করেই অতিরিক্ত কতটুকু যোগ করতে হবে। এটা কি আমি ভুল লিখছি, তার মানে এটা 93 পয়েন্ট হবে না, এটার মানটা আলাদা হবে। ক্যালকুলেটর কি আছে এখানে আমাদের বাটনে? তো যাই হোক আপনারা একটু ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, এটা আমি আন্দাজে কি লিখলাম তাইলে, 14 দিয়ে 3 14 39, ও আচ্ছা 75 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটা 75 পয়েন্ট সামথিং, তাহলে এই মানটা চেঞ্জ হবে, মানে নিয়মটা এটাই। হ্যাঁ, খালি জাস্ট
এর মানটা চেঞ্জ করবেন। আমি তো ক্যালকুলেশন ছাড়া করছি, আপনার একটু ক্যালকুলেশন, এখানে 93 পয়েন্ট সামথিং হবে আর কি। হ্যাঁ, তাহলে কতটুকু বিয়োগ করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করলে যতটুক এতটুকু যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে কতটুক? যোগ করব 93.75 মাইনাস 75.75। আমি ক্যালকুলেটর ইউজ করি নাই তো, মুখে মুখে হিসাব করার একটা চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আমি তখন একটু গোজামিল করে ফেলছি আর কি। তো এটা 75 সামথিং হবে, হ্যাঁ, যেহেতু 3-এর চেয়ে একটু বেশি, তো এরকম হবে আর কি। যোগ করতে হবে এটা। পরের ম্যাথটা একটু খেয়াল করেন, পরের ম্যাথটা, হ্যাঁ, পরের ম্যাথটা একটু খেয়াল করেন। পরের ম্যাথে কী বলা হয়েছে ভাইয়া? পরের ম্যাথে বলা হয়েছে 3 নংয়ের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলে কী পরিমাণ দ্রব্য কেলাসিত হবে। দেখেন এবার বেশি থেকে কম তাপমাত্রায় গেছেন, তার মানে অবশ্যই কেলাসিত হবে। তার মানে কতটুকু কেলাসিত হবে? তাহলে আগে 50-এরটা বের করবেন, পরে 25-এরটা। সেম ম্যাথ, খালি উল্টা। 50-এর ক্ষেত্রে বের করে তারপরে দ্রাবক, তারপর 25-এর ক্ষেত্রে বের করবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক তোলা থাকলো, না পারলে বলবেন। ওকে, আর আয়ন শনাক্তকরণের আমি একটা টপিকস লিখে রাখছি, এই অধ্যায় থেকে গতে মাঝে মধ্যে আয়ন শনাক্তকরণ আসে। তো গয়ের জন্য আপনারা এই কয়টা আয়ন শনাক্তকরণের কোনো একটা বই থেকে বিক্রিয়াগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? এই কয়টা আয়ন শনাক্তকরণ পড়লে আশা করি হয়ে যাবে। মাথায় রাখবেন যেগুলো মাইনাস আয়ন এগুলো হচ্ছে অম্লীয় আয়ন, যেগুলো মাইনাস আয়ন অম্লীয় আয়ন, প্রশ্নে মাঝে মধ্যে বলে অম্লীয় আয়নটি শনাক্তকরণ করো, আর যেগুলো প্লাস আয়ন এগুলো হচ্ছে ক্ষারীয় আয়ন। তার মানে ক্ষারীয় আয়নটি শনাক্তকরণ বললে আপনি এইগুলো শনাক্তকরণ করবেন, ঠিক আছে? তো এই হলো আমাদের টোটাল 2টা ভিডিওতে পুরো গুণগত রসায়নের উপর থেকে সব সিকিউ। আপনি যদি এই 2 টাইপের সিকিউ করে যান, আমি আশা করি যত টেক্সট বুক বা গাইড আপনি খোঁজেন না কেন, এর বাইরে কোনো প্রশ্ন পাবেন না। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই আমাদের এই ভিডিওগুলো দেখার পাশাপাশি লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর যদি অন্য কোনো অধ্যায়ের প্রয়োজন পড়ে বা অন্য কোনো সাবজেক্টের প্রয়োজন পড়ে কমেন্ট সেকশনে জানান, আমরা সেই সাবজেক্ট নিয়েও উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।